কল্পনা দেখতে যেমন সুন্দর ছিল তেমনি তার ফিগারও লম্বা এবং চওড়া ছিল। কল্পনা এক কর্পোরেট সেক্টরে চাকরি করে। একদিন রাত্রিবেলা অফিস থেকে ফিরতে তার অনেক দেরি হয়ে যায়, কারণ সেদিন কল্পনার উপর এক দরকারি প্রজেক্ট বানানোর দায়িত্ব ছিল। যাক, আমার কাজ শেষ হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এত রাত হয়ে গেছে, এখন তো আমি বাস অটো কিছুই পাবো না। যাই, বাইরে গিয়ে ক্যাব বুক করে দিই। কল্পনা তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এবং তার দরকারি ফাইল হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ক্যাব বুক করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত আশেপাশে সে কোনো ক্যাব খুঁজে পায় না। আর এমন সময় প্রচন্ড জোরে বৃষ্টি নেমে আসে। এর ফলে কল্পনা একটু চিন্তায় পড়ে। কি হবে এবার? ক্যাবও তো পাওয়া যাচ্ছে না, কোনো উপায় নেই। এবার শেয়ারিং এই যেতে হবে, কিন্তু এত রাতে জানি না কার সঙ্গে আমাকে গাড়ি শেয়ার করে বাড়ি ফিরতে হবে। আজকে প্রথমবার একা একা বাড়ি ফিরতে আমার এত ভয় করছে। এভাবেই কল্পনা নানান রকম ভাবনা চিন্তা করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই কল্পনার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। কল্পনা বাইরে থেকে দেখার চেষ্টা করে গাড়ির মধ্যে কোনো মহিলা নাকি পুরুষ বসে আছে। তখন সে দেখতে পায় গাড়ির মধ্যে একটা বাচ্চা ছেলে বসে আছে। এই দেখে কল্পনা কিছুটা অবাক হয় এবং বৃষ্টির মধ্যে সে বেশ তাড়াহুড়ো করেই গাড়িতে উঠে বসে। কিন্তু গাড়িতে বসার পর কল্পনা বুঝতে পারে তার পাশে যে ছেলেটি বসে আছে সেটা কোনো বাচ্চা ছেলে নয়, সে একজন প্রাপ্তবয়স্ক ছিল। কিন্তু তার হাইট শর্ট থাকায় দূর থেকে তাকে দেখে বাচ্চা বলে মনে হয়। এ বাবা, আমি তো এনাকে প্রথমে বাচ্চা ভেবেছিলাম। আমিও না পাগল, রাত 11টার সময় কোনো বাচ্চা কখনো একা একা গাড়ি বুক করে কোথাও যায় নাকি? যাক, গাড়ি পেয়ে গেছি, তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে পারলেই বাঁচি। 40-50 মিনিটের মধ্যেই কল্পনা যেখানে থাকে সেই জায়গাতে গিয়ে গাড়ি থামে। সে খুব তাড়াহুড়ো করে ড্রাইভারকে টাকা দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে, কিন্তু কল্পনা তার দরকারি ফাইল গাড়িতেই ফেলে রাখে। অন্যদিকে যখন সেই বেটে ছেলে অর্থাৎ মনোরঞ্জন গাড়ি থেকে নামতে যাবে, তখন কল্পনা সেই ফাইল তার চোখে পড়ে। এ বাবা, এই ফাইলটা তো ওই ম্যাডামের, দেখে তো নিশ্চয়ই কোনো দরকারি ফাইল বলেই মনে হচ্ছে। ভুল করে তো উনি ফেলে রেখে চলে গেছেন। এবার কি হবে? এখন এত রাতে আমি ওনাকে কিভাবে খুঁজে পাবো? যাক, ফাইলটা নিয়ে আমি বাড়ি থেকে চলে যাই, কালকে দেখা যাবে। এই বলে মনোরঞ্জনও নিজের মতো বাড়ি চলে যায়। পরের দিন সকালবেলা কল্পনা অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। সে খাওয়া দাওয়া করে যখন বাড়ি থেকে বেরোবে, তখন সেই ফাইলটার কথা তার মনে পড়ে। মা, কালকে রাতে আমি একটা ব্লু কালারের ফাইল বাড়িয়ে এনেছিলাম, ওটাতে আমার দরকারি প্রজেক্টের কাজ আছে। তুমি কি দেখেছো ফাইলটা কোথায়? ফাইল? কিন্তু কালকে রাতে তুই তো কোনো ফাইল নিয়ে বাড়িতে আসিসনি। কালকে যখন তুই বাড়িতে ফিরেছিলি তখন তো বৃষ্টি হচ্ছিল, তোর এক হাতে অফিসের ব্যাগ ছিল আর অন্য এক হাতে ছাতা ছিল। কি বলছো কি মা? কিন্তু কালকে তো আমি ফাইলটা অফিস থেকে নিয়ে বেরিয়েছিলাম। তাহলে কি কালকে আমি ফাইলটা ভুল করে গাড়িতেই ফেলে দিয়েছি? এবার কি হবে মা? আমার তো খুব টেনশন হচ্ছে। আজকে আমার অফিসের প্রেজেন্টেশন আছে। আজকে যদি আমি বিদেশি ক্লায়েন্টদের সামনে আমার প্রজেক্ট ওয়ার্ক শো করতে না পারি, তাহলে আমার চাকরিটাও চলে যেতে পারে। তুই বেকার বেকার এত চিন্তা করিস না, তুই তাড়াতাড়ি অফিসে যা। আর অফিসে গিয়ে দেখ, তোর ফাইলটা তো অফিসেও থাকতে পারি, তাই না? এই শুনে কল্পনা তাড়াতাড়ি করে অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু অফিসে যাওয়ার পরও কল্পনা কোথাও তার ফাইল খুঁজে পায় না। এর ফলে কল্পনা প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। ঠিক এমন সময় কল্পনার অফিসে মনোরঞ্জন এসে উপস্থিত হয়। সেখানে এসে মনোরঞ্জন কল্পনার অফিসের এক কর্মচারীকে অনুরোধ করে কল্পনাকে বাইরে ডেকে দেওয়ার জন্য। কল্পনা ম্যাডাম, বাইরে একটা বাচ্চা ছেলে এসেছে, আপনাকে ডাকছে, একবার গিয়ে দেখে আসুন তো। রামর মুখে এমন কথা শুনে কল্পনা প্রচন্ড অবাক হয়। তাই সে তখনই বাইরে বেরিয়ে দেখে যে বাইরে মনোরঞ্জন দাঁড়িয়ে আছে। আর মনোরঞ্জনকে দেখে কল্পনা খুব ভালো মতোই তাকে চিনতে পারে। সেই সাথে কল্পনা দেখতে পায় মনোরঞ্জনের হাতে তার হারিয়ে যাওয়া ফাইলটাও আছে। আর এই দেখে কল্পনা খুবই খুশি হয়। ম্যাডাম, আপনার ফাইল। আমি ভেবেছিলাম কালকে রাতে আপনাকে ফাইলটা ফেরত দিয়ে যাব, কিন্তু আমি তো কিছুতেই আপনার বাড়ির অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার কিছুই জোগাড় করতে পারিনি। তবে আপনার ফাইলে আপনার অফিসের অ্যাড্রেস ছিল বলে আমি আপনাকে ফাইলটা এখানেই দিতে এলাম। এই বলে মনোরঞ্জন কল্পনার হাতে সেই ফাইলটা তুলে দেয়। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি আমার কত বড় উপকার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আপনাকে তো দেখে খুব অসুস্থ বলে মনে হচ্ছে। আপনার কি ঠান্ডা লেগেছে? হ্যাঁ, আসলেই কালকে বৃষ্টিতে ভিজেছি বলে কাল রাত থেকে আমার প্রচন্ড জ্বর, খুব ঠান্ডাও লেগেছে। এখন আমি ডাক্তার দেখাতেই যাব, কিন্তু তার আগে ভাবলাম আমার ফাইলটা আপনাকে দিয়ে যাই। মনোরঞ্জনের কথা শুনে কল্পনার খুবই ভালো লাগে। পৃথিবীতে যে এখনো এতটা ভালো মানুষ আছে সেটা কল্পনার ধারণার বাইরে ছিল।
সত্যি আপনি ভীষণ ভালো মানুষ। আপনি অসুস্থ অবস্থাতেও আমাকে ফাইলটা রিটার্ন করতে এসেছেন। আজকে যদি এই ফাইলটা আমি সময় মতো না পেতাম তাহলে জানি না আমার কি হতো। এমন সময় সেখানে কল্পনার অফিসের কয়েকজন কলিগ চলে আসে আর তারা সবাই কল্পনাকে এরকম বেটে ছেলের সঙ্গে গল্প করতে দেখে প্রচন্ড পরিমাণে হাসাহাসি করে। কিরে, এই বেটে ছেলেটা কে? আমরা তো ভাবলাম তোর বয়ফ্রেন্ড বোধহয় তোর সঙ্গে অফিসে দেখা করতে এসেছে, কিন্তু এই বেটে মতো ছেলেটাকে তো দেখে মোটেই মনে হচ্ছে না এটা তোর বয়ফ্রেন্ড হতে পারে। কোথা থেকে জুটিয়েছিস ছেলেটাকে? প্রিয়ার মুখে এমন কথা শুনে মনোরঞ্জনের খুবই খারাপ লাগে আর সে প্রচন্ড অপমানিত বোধ করে। তাই মনোরঞ্জন সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না, কোনো কথা না বলেই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর যা দেখে কল্পনা তার বন্ধুদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। শাট আপ গাইস, তোমরা এরকম ভাবে কাউকে অপমান করতে পারো না। ছেলেটা বেটে ছিল, তাতে তোমাদের কি প্রবলেম? তোমরা কি জানো ছেলেটা আমার কত বড় উপকার করেছে? কোনো কিছু না দেখে কাউকে দূর থেকে জাজ করা উচিত নয়। আর যদিও বা ওই বেটে ছেলেটা আমার বয়ফ্রেন্ড হতো তাহলে তোমাদের কি প্রবলেম? আমার যাকে ইচ্ছা হবে আমি বয়ফ্রেন্ড বানাতে পারি, বুঝেছো? এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এই বলে কল্পনা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই কল্পনা তার কোম্পানির বিদেশি ডিলারদের সামনে নিজের বানানো প্রজেক্ট খুব সুন্দরভাবে তুলে ধরে। এর ফলে কল্পনার অফিসের বস প্রচন্ড পরিমাণে খুশি হয়ে কল্পনার প্রমোশন করে দেয়। তাই কল্পনা নাচতে নাচতে বাড়িতে ফিরে আসে। জানো মা, আজকে আমার প্রমোশন সম্ভব হয়েছে শুধুমাত্র ওই ছেলেটার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি না ওই ছেলেটার নাম ঠিকানা কিছুই জানি না। আসলে আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করার সুযোগই পাইনি, জানি না ওনার সঙ্গে আমার আবার দেখা হবে কিনা। আচ্ছা, এখন এসব ছাড় না, তোর তো এবার প্রমোশন হয়ে গেল, যেটার জন্য তুই এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলি। এবার কিন্তু তোর বিয়ের বয়স পেরিয়ে যাবে, আমরা আর অপেক্ষা করতে পারবো না। আমরা ঘটক মশাইকে তোর জন্য ছেলে দেখতে বলে দিয়েছি। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন ঘটক মশাই কল্পনার জন্য এক ছেলের সম্বন্ধ নিয়ে আসে। কিন্তু সেই ছেলেটার ফটো দেখে কল্পনার বাবা মা দুজনেই রেগে যায়। ঘটক মশাই, আপনি কেমন ছেলের ফটো দেখাচ্ছেন? আমার মেয়ে দেখতে এত সুন্দর, আমার মেয়ের হাইট ফিগার এত সুন্দর, আর আপনি এরকম বেটে ছেলের সম্বন্ধ নিয়ে এসেছেন আমার মেয়ের জন্য। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম বেটে ছেলের সঙ্গে আমরা আমাদের মেয়ের বিয়ে দেব না। আমার সুন্দরী মেয়ের জন্য একেবারে মানানসই লম্বা ছেলে দরকার। মায়ের মুখে এমন কথা শুনে কল্পনা তখনই তার মায়ের কাছ থেকে ফটোটা নিয়ে দেখে। আর সেই ফটোটা দেখে কল্পনা খুবই খুশি হয়, কারণ সেই ফটোটা ছিল মনোরঞ্জনের ফটো। এর ফলে কল্পনা তখনই মনোরঞ্জনকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। মা, এই ছেলেটা বেটে তাতে আমার কোনো সমস্যা নেই, আমি এনাকেই বিয়ে করতে চাই। তোমাকে কিছুদিন আগে আমি যার কথা বলেছিলাম, আমাকে যে ফাইল ফিরিয়ে দিয়েছিল, এটা হলো সেই ছেলেটাই। ছেলেটা খুবই ভালো মা, খুবই সরল, নম্রভদ্র আর খুবই ভালো মনের মানুষ। আমি এই ছেলেকেই বিয়ে করতে চাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই দেখতে এত সুন্দর, তুই এত লম্বা, আর তুই এরকম একটা বেটে ছেলেকে বিয়ে করবি? তোর বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু তোকে নিয়ে মজা করবে। একদম ভুলভাল সিদ্ধান্ত নিস না। কেউ একদিন তোকে হেল্প করেছে বলে ছেলেটা যে ভালো হবে তা নয়। আমি বললাম তো, আমি বিয়ে করলে এই ছেলেটাকেই বিয়ে করব, না হলে আমি বিয়েই করব না। দেখো তোমরা এবার কি করবে। ঘটক মশাই, আপনি ছেলেটার নাম্বার আমাকে দিন তো, আমি এনার সঙ্গে সামনাসামনি দেখা করতে চাই। এভাবেই কল্পনা কয়েকদিনের মধ্যেই মনোরঞ্জনের সঙ্গে দেখা করতে যায়। আর কল্পনাকে দেখে মনোরঞ্জনও প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে কি ঘটক মশাই, আপনার সঙ্গে আমার বিয়ের কথা বলছেন? এটা কি করে সম্ভব? আপনি দেখতে এত সুন্দর, আপনি এত লম্বা একজন মেয়ে, আর আপনি আমার মতো একজন বেটে ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন? আপনি দয়া করে এরকম করবেন না। আপনি আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবেন। আপনি দেখলেন না সেদিন আপনার বন্ধুরা আমাকে কেমন ভাবে অপমান করলো? আমাকে বিয়ে করলে আপনাকে কিন্তু সারা জীবন অপমানিত হতে হবে। দেখুন, কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আপনি মানুষ হিসেবে খুবই ভালো, আর আপনার হাইট শর্ট তাতে আমার কিছু যায় আসে না। তবে হ্যাঁ, এবার যদি আমাকে আপনার পছন্দ না হয় সেটা আপনি বলতে পারেন। আরে না না, এ কি বলছেন? আপনার মতো এত সুন্দরী মেয়েকে আমি বিয়ে করব, এটা তো আমার সৌভাগ্য। আমি তো শুধুমাত্র আপনার দিকটাই চিন্তা করছিলাম। মনোরঞ্জনের কথা শুনে কল্পনা খুবই খুশি হয়। এভাবেই তারা দুজনে একে অপরকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। আর কয়েক মাসের মধ্যেই দেখতে দেখতে কল্পনা এবং মনোরঞ্জনের বিয়ের দিনও চলে আসে। বিয়ের দিন নতুন বর এবং নতুন বউয়ের উচ্চতা নিয়ে সকলের মধ্যে ভালো রকমের শোরগোল শুরু হয়। বিশেষ করে কল্পনার অফিসের বন্ধুরা কল্পনা এবং মনোরঞ্জন দুজনকেই বিভিন্ন রকম ভাবে অপমান করে। এই কল্পনা, তুমি তোমার বরের পাশে দাঁড়াও, আমি তোমাদের ফটো তুলে ফেসবুকে আপলোড করতে চাই, কারণ আজকাল এরকম ইউনিক কাপল কিন্তু সত্যিই দেখা যায় না। লম্বা বউ
আর তার সাথে বেটে বর। তোমাদের দুজনকে সামনাসামনি দেখে আমাদের যেরকম ভীষণ হাসি পাচ্ছে, সেরকমই আমরা বাকিদেরও তোমাদের ফটো দেখিয়ে হাসার সুযোগ করে দেব। আচ্ছা, এক মিনিট, তোমাদের দুজনের ফটো কিন্তু একদমই ভালো আসছে না। আসলে কল্পনা, তোমার বরের হাইটটা অনেক ছোট, তো সেই জন্য তোমার বরের মুখ কিছুতেই ফোকাস করা যাচ্ছে না। তুমি এক কাজ করো, তোমার বরকে কোলে তুলে নাও, তাহলে খুব ভালো ফটো আসবে। নিজের বন্ধু বান্ধবদের মুখে এরকম কথা শুনে কল্পনার খুবই খারাপ লাগে। প্লিজ তোমরা আমাদেরকে অপমান করা বন্ধ করো। আমি তোমাদেরকে যথেষ্ট ভালো মনের মানুষ বলে মনে করি, সেই জন্য আমি তোমাদেরকে আমার বিয়েতে নিমন্ত্রণ করেছি। কিন্তু এখানে এসে তোমরা নিজেদের নিম্ন মানসিকতার পরিচয় দিও না। আর হ্যাঁ, তোমাদের জন্য অনেক ভালো ভালো খাবারের আয়োজন করা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই খেয়েই যাবে। কল্পনার কথা শুনে তার বন্ধু বান্ধবরা আর কোনো কথা বলতে পারে না। এভাবেই কল্পনা এবং মনোরঞ্জনের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর তারা দুজনেই হাসি খুশি বসবাস করে ঠিকই, কিন্তু মনোরঞ্জন কল্পনার সঙ্গে বাইরে কোথাও যেতে চায় না। এরকমই একদিন। কল্পনা, তুমি কেন জোর করছো আমাকে? আমি তোমার সঙ্গে বার্থডে পার্টিতে যেতে পারবো না, তুমি প্লিজ একা চলে যাও, তা না হলে আমাকে পার্টিতে গিয়েও সবার কাছে অপমানিত হতে হবে। না না, এরকম বললে তো হবে না। আজকে আমার বসের একমাত্র ছেলের জন্মদিন, আর উনি আমাকে অনেকবার করে বলেছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তো, আর আমি তোমার সঙ্গে থাকলে কেউ তোমাকে অপমান করতেই পারবে না। চলো। এভাবেই কল্পনা জোর করে মনোরঞ্জনকে তার বসের একমাত্র ছেলের জন্মদিনের পার্টিতে নিয়ে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও মনোরঞ্জনকে অপমানিত হতে হয়। এমনকি কল্পনার বসের স্ত্রী পারমিতাও মনোরঞ্জনকে অপমান করতে ছাড়ে না। না না কল্পনা, তুমি কিন্তু একেবারেই ভুল সিদ্ধান্ত নিয়েছো। তুমি দেখতে এত সুন্দর, তোমার হাইটও এত ভালো, তুমি চাইলেই কিন্তু অনেক ভালো বর পেতে। ওই বেটে ছেলেটার সঙ্গে তোমাকে কিন্তু একদমই মানাচ্ছে না। এরকম কথা শুনে কল্পনার খুবই খারাপ লাগে, কিন্তু ইতিমধ্যেই বার্থডে পার্টিতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। আসলে বার্থডে পার্টিতে বাচ্চাদের আনন্দ প্রদানের জন্য এবং তাদের খেলাধুলার জন্য বিভিন্ন রকম রাইডিং এর ব্যবস্থা করা হয়েছিল। আর সেখানে সুড়ঙ্গের মতো দেখতে এক স্লাইডিং এর মধ্যে কল্পনার বসের ছেলে বিট্টু আটকে যায়, আর সে কিছুতেই সুড়ঙ্গের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসতে পারে না। এর ফলে বাচ্চা ছেলেটি খুবই কান্নাকাটি করতে থাকে। এমন পরিস্থিতিতে মনোরঞ্জন সাহায্যের জন্য এগিয়ে যায়। যেহেতু মনোরঞ্জনের হাইট খুবই শর্ট ছিল, তাই সে বাচ্চাদের ওই স্লাইডিং এর মধ্যে খুব সহজেই প্রবেশ করতে পারে। আর সে বিট্টুকে সুরক্ষিত অবস্থায় বাইরে বের করে নিয়ে আসে, আর যা দেখে সকলেই খুবই খুশি হয় এবং মনোরঞ্জনকে সকলেই ধন্যবাদ জানাতে থাকে। আমাকে ক্ষমা করে দাও কল্পনা, আমি তোমার হাজবেন্ডকে অনেক অপমান করেছি, কিন্তু আজকে যদি তোমার হাজবেন্ড এখানে না থাকতো তাহলে জানি না আমার বাচ্চা ছেলেটার কি হতো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমরা দুজনে একে অপরের জন্যই তৈরি। উপরওয়ালা সবসময় তোমাদেরকে ভালো রাখুক। এই শুনে কল্পনা খুবই খুশি হয়। এমন ঘটনার পর থেকে মনোরঞ্জনকে কেউ কখনো অপমান করে না, তারা হাসি খুশি বসবাস করতে থাকে। মোহন তার মা মালতী দেবীর সঙ্গে কমলপুর গ্রামে বাস করে। মোহন যখন মাত্র 5 বছরের ছিল তখনই মোহনের বাবা মারা যায়। রামমোহন বাবু একজন চাষি ছিল। সে তার নিজস্ব জমিতেই চাষবাস করে সংসার চালাতো, কিন্তু হঠাৎ করে স্বামী মারা যাওয়ার পর মালতী দেবীকে নিজের সংসারের হাল ধরতে হয়। সে তার স্বামীর জায়গায় নিজেই জমিতে চাষ করা শুরু করে দেয়। এভাবেই বছরের পর বছর মালতী দেবী পরিশ্রম করে তার ছেলেকে বড় করে তোলে। আর এখন মোহনও তার মায়ের সঙ্গে চাষের কাজ করে থাকে। মোহনকে মাঝে মধ্যে দরকারি কাজে শহরে যেতে হয়, আর শহরে যাওয়া আসা করতে করতে মোহন পিয়ালি নামে এক শহুরে বড়লোক পরিবারের মেয়েকে পছন্দ করে বসে। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে আমি শহরের একটা মেয়েকে পছন্দ করি, আর আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। যদি তোমার অনুমতি থাকে তাহলে আমি পিয়ালিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসতে পারি। দেখ বাবা, তুই তো ভালো করেই জানিস আমি তোর পছন্দকে কখনোই অস্বীকার করব না, কিন্তু তুই তাই বলে একটা শহরের মেয়েকে পছন্দ করবি? আমাদের এই অজপাড়া গায়ে তোর শহরে বউ এসে থাকতে পারবে? আমার তো মনে হয় না শহরের কোনো মেয়ে আমাদের মতো এরকম গ্রামে এসে থাকতে পারবে, কারণ শহর আর গ্রাম পুরোপুরি আলাদা। কোনো সমস্যা হবে না মা, আমি পিয়ালিকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। বিয়ের পরে পিয়ালিকে আমাদের বাড়িতে এসেই থাকতে হবে, আর পিয়ালিরও এতে কোনো সমস্যা নেই। এই শুনে মালতী দেবী মোহন এবং পিয়ালির বিয়েতে মতামত দিয়ে দেয়। কিছুদিনের মধ্যেই মোহন শহর থেকে পিয়ালিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মালতী দেবী তার বৌমাকে দেখে খুবই খুশি হয়। সে তার নতুন বৌমার খুব ভালো মতো আপ্যায়ন করতে থাকে, কিন্তু পিয়ালির সেই গ্রামে থাকতে মোটেই ভালো লাগে না। এভাবেই দেখতে দেখতে 5-6 দিন কাটে। একদিন পিয়ালি মোহনকে বলে, মোহন, আমার বাড়িতে থাকতে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। বিয়ে করে এসে 6 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি বাইরে বেরোতেই পারলাম না। তুমি আমাকে আজকে কোথাও ঘুরতে নিয়ে চলো তো।
আচ্ছা চলো, আজকে আমি তোমাকে আমাদের চাষের জমিতে নিয়ে যাব। আমি আর মা দুজনে মিলে যা যা চাষ করি তোমাকে সব দেখাবো, তোমার খুব ভালো লাগবে। আর তাছাড়া তুমি আগে কখনো চাষের ক্ষেত তো দেখোনি, চলো। কি, তুমি আমাকে চাষের জমিতে ঘুরতে নিয়ে যাবে? তোমার কি মাথা খারাপ? কি আছে ওই চাষের জমিতে? কিছু আছে দেখার মতো? আমাকে তুমি চাষের ধান, গম, সবজি এগুলো দেখাবে? তুমি আমাকে ভালো কোথাও ঘুরতে নিয়ে চলো, কারণ আমার রিফ্রেশমেন্ট দরকার। এভাবে বাড়িতে থাকতে আমার ভালো লাগছে না। আমাকে তুমি সিনেমা দেখতে নিয়ে চলো। এমনিও তোমার সঙ্গে তো আমি কখনোই সিনেমা দেখিনি। পিয়ালি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, এটা তোমার শহর নয়, এটা আমাদের গ্রাম। আর আমাদের গ্রামে কোনো সিনেমা হল নেই। সিনেমা হলে যাওয়ার জন্য এখন আমাদের 30 কিলোমিটার দূরে যেতে হবে। তুমি চিন্তা করো না, যখন আমি তোমাকে তোমার বাপের বাড়িতে নিয়ে যাব তখন তোমাকে তোমাদের শহরের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখিয়ে নিয়ে আসবো। কি, সিনেমা দেখার জন্য এখন আমাকে এতদিন অপেক্ষা করতে হবে? আমি এখন বাড়িতে কবে যাব তার তো কোনো ঠিক নেই। আচ্ছা তাহলে তুমি আমাকে কোনো পার্কে নিয়ে চলো, কিংবা বড় কোনো শপিং মলে নিয়ে চলো। আমাদের এখানে এসব কিছু নেই পিয়ালি, সেই জন্যই তো তোমাকে বলছি তুমি আমার সঙ্গে চাষের খেতে চলো। দূর, পুরো মুডটাই নষ্ট করে দিল। জানি না গ্রামের লোকজন কিভাবে থাকে, সারাদিন শুধু চাষবাস করে, তারপর পেট ভরে মাছ ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। এছাড়া তোমাদের গ্রামের মানুষের জীবনে কোনো এন্টারটেনমেন্ট নেই, তাই না? নিজের ছেলে এবং বৌমাকে এভাবে ঝগড়া করতে দেখে মালতী দেবীর খুবই খারাপ লাগে, কিন্তু সে কি বলবে কিছুই বুঝতে পারে না। মোহন ও পিয়ালির উপর রাগ করে চাষ করতে চলে যায়। এভাবেই প্রায় 10 দিন কাটে। একদিন সকাল সকাল মোহন এবং পিয়ালি দুজনেই তৈরি হয়ে মালতী দেবীকে বলে, মা, পিয়ালির আমাদের গ্রামে থাকতে ভালো লাগছে না, তাই জন্য ওকে শহরে ওর বাপের বাড়িতে নিয়ে যাচ্ছি। আমরা 2-3 দিন থেকে চলে আসবো। ঠিক আছে বাবা, তুই বরং তাই কর। আমি তো দেখছি বৌমার মন মেজাজ কিছুদিন ধরে ভালো নেই। আসলে শহরের মেয়ে তো, আমাদের গ্রামে এসে থাকতে খুব কষ্ট হচ্ছে, আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। কিন্তু বাবা, এখন তো চাষের অনেক কাজ আছে, 2-1 দিন পরে গেলে হতো না? না মা, বেশিরভাগ কাজ আমি করে দিয়েছি, অল্প কিছু কাজ আছে। শহর থেকে ফিরে এসে আমি বাকি কাজগুলোও করে নেব। ঠিক আছে বাবা, চিন্তা করিস না, বাকি কাজগুলো আমি করে নেব। তোরা সাবধানে যা, কেমন? এই শুনে মোহন পিয়ালিকে নিয়ে শহরে চলে যায়। অন্যদিকে মালতী দেবী চাষের জমিতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে মালতী দেবী বুঝতে পারে চাষবাসের বেশিরভাগ কাজকর্ম এখনো পর্যন্ত পড়েই আছে। আর এই দেখে মালতী দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। একই, মোহন বলল বেশিরভাগ কাজকর্ম করে ফেলেছে, কিন্তু জমি দেখে মনে হচ্ছে এখনো পর্যন্ত এখানে কোনো কাজই হয়নি। তাহলে মোহন আমাকে মিথ্যা কথা বলল? যাক, আমি বরং কাজগুলো করে ফেলি, কারণ মোহন তো 2-3 দিন পরে আসবে। এই বলে মালতী দেবী একাই চাষের কাজে লেগে পড়ে। এভাবেই দেখতে দেখতে প্রায় 10 দিন কেটে যায়, কিন্তু মোহন এবং পিয়ালি শহর থেকে গ্রামে ফিরে আসে না। এর ফলে মালতী দেবী ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। অন্যদিকে পিয়ালি এবং মোহন দুজনেই পুরোপুরি ভাবে বদলে যায়। তারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে শুরু করে। এই নাও মোহন, সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেছে। তুমি এই ডকুমেন্টস গুলো নিয়ে গ্রামে চলে যাও। আর এই ডকুমেন্টস গুলোতে তোমার মায়ের সিগনেচার করিয়ে তুমি আবার শহরে চলে আসবে, কেমন? কিন্তু পিয়ালি, আমার মনে হচ্ছে আমার একা একা বাড়িতে ফিরে যাওয়া ঠিক হবে না, কারণ আমরা যে চালাকি করে মায়ের সমস্ত জমি বিক্রি করে দিচ্ছি, এটা মা যদি জানতে পেরে যায় তাহলে আমার মা কিন্তু ওই ডকুমেন্টগুলোতে কখনোই সিগনেচার করবে না। তাই আমাদেরকে কিন্তু কিছুদিন মায়ের সঙ্গে নাটক করতে হবে। তাহলে তুমি বলতে কি চাইছো, আমাকে আবার তোমাদের ওই অজপাড়া গায়ে ফিরে যেতে হবে? আমার ওখানে ভালো লাগে না। কি আছে তোমাদের গ্রামে? আমার তো তোমাদের গ্রামটা পুরো শ্মশানের মতো মনে হয়। আমি আর কিছুতেই গ্রামে ফিরে যাব না। তুমি জমি জায়গা বিক্রি করে টাকা নিয়ে এসো, তারপর আমরা শহরেই বড় ফ্ল্যাট কিনে থাকবো। আর বাবা তো বলেছে আমাদের ফ্ল্যাট কেনা হয়ে গেলে তোমাকে একটা বড় দোকান বানিয়ে দেবে। সেই দোকান চালিয়ে আমাদের সংসার খুব ভালো মতোই চলে যাবে। সেসব তো ঠিক আছে পিয়ালি, কিন্তু তোমাকে কয়েকদিনের জন্য হলেও গ্রামে যেতে হবে। আমাদের মায়ের সামনে একটা নাটক করতে হবে, তা না হলে এভাবে শুধু শুধু মাকে গ্রামে ছেড়ে আমরা শহরে আসতে পারবো না। কিছু কারণ অজুহাত তো দেখাতেই হবে। আমার জন্য অন্তত তোমাকে আবার গ্রামে যেতেই হবে। এই শুনে পিয়ালির আর কিছু করার থাকে না। সে আবার মোহনের সঙ্গে গ্রামে চলে যায়। 12 দিন পর নিজের ছেলে এবং বৌমাকে দেখে মালতী দেবী বলে, তোরা এসে গেছিস? আমার তোদের জন্য ভীষণ চিন্তা হচ্ছিল। আমার কাছে তো ফোন নেই, তাই আমি তোদের সঙ্গে কোনো যোগাযোগও করতে পারিনি। তোরা বলে গেলি 2-3 দিনের মধ্যেই বাড়ি ফিরবি, কিন্তু আজকে নিয়ে 12 দিন হয়ে গেল। চিন্তায় আমার মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল, জানিস বাবা। আরে, আপনি তো বাড়িতে ঢুকতেই দিচ্ছেন না, তার আগেই কথা শোনানো শুরু করে দিয়েছেন। কি হয়েছে? আমরা 3 দিনের জায়গায় যদি 10 দিন শহরে থাকি, তাতে আপনার খুব অসুবিধা হয়ে গেছে? ছেলে বৌমাকে ছেড়ে 10 দিন বুঝি থাকা যায় না? না না বৌমা, আসলে সেটা নয়। মোহনকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছিল। আমি ভাবলাম তোমরা আবার কোনো বিপদে আপদে পড়লে নাকি, সেই জন্যই বললাম। আরে মা, তুমি বেকার বেকার আমাকে নিয়ে তো চিন্তা করে কেন বলো তো? এখন তোমার বিয়ে হয়ে গেছে, আমার খেয়াল রাখার জন্য তো তোমার বৌমা আছেই। তোমার বৌমা এখন আমার অনেক খেয়াল রাখে, তাই শুধু শুধু আমাকে নিয়ে তুমি চিন্তা করবে না।
আসলে আমি মা তো, মায়ের মন কিছুতেই মানতে চায় না। তোরাও যখন বাবা মা হবি তখন বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, তোরা একটু বিশ্রাম কর, আমি তোদের জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসছি। না মা, তোমাকে শুধু শুধু আমার জন্য এখন কিছু রান্না করতে হবে না। আমার এখন আর তোমার হাতে ডাল ভাত সবজি তরকারি খেতে ভালো লাগে না। পিয়ালি খুব ভালো শহরে রান্না বান্না করতে পারে। পিয়ালি, তুমি বরং আমার জন্য একটু পাস্তা বানিয়ে দাও তো। এই শুনে মালতী দেবী মনে মনে খুবই কষ্ট পায়, কিন্তু সে কিছু প্রকাশ করতে পারে না। এভাবে কয়েকদিন ধরে পিয়ালি এবং মোহন দুজনেই মালতী দেবীর সঙ্গে খুবই বাজে ব্যবহার করতে থাকে। পিয়ালি সবসময় তার শাশুড়ি মাকে এটাই বোঝানোর চেষ্টা করে যে তার গ্রামে থাকতে ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে। এমনকি মোহন এখন চাষের ক্ষেতে যাওয়াও বন্ধ করে দেয়। সে সারাদিন নিজের বউয়ের সঙ্গে বাড়িতেই বসে থাকে। এরই মাঝে একদিন মোহন চালাকি করে জায়গা জমি বিক্রি করার জন্য সমস্ত ডকুমেন্টসে তার মায়ের সিগনেচার করিয়ে নেয়, কিন্তু মালতী দেবী সেই বিষয়ে কিছু জানতেও পারে না। একদিন, মোহন, তোর কি হয়েছে রে বাবা? তুই কাজকর্ম করছিস না, সারাদিন বাড়িতে বসে থাকছিস, এরকম করে আমাদের সংসার কিভাবে চলবে? তোর কি হয়েছে আমাকে খুলে বল তো বাবা। ও কিছু বলতে পারবে না, যা বলার আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার জায়গা জমি সব বিক্রি হয়ে গেছে, আমরা সব বিক্রি করে দিয়েছি। ওই চাষের জমি এখন অন্য লোকের হয়ে গেছে, ওখানে আর আমরা চাষ করে খেতে পারবো না। এই শুনে মালতী দেবী একেবারে আকাশ থেকে পড়ে। মোহন, বৌমা এসব কি বলছে? আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। জায়গা জমি বিক্রি করে দিলে আমাদের সংসার চলবে কিভাবে? আমরা যদি চাষ না করি তাহলে টাকা কিভাবে উপার্জন করব? কি হলো, তুই কিছু বলছিস না কেন মোহন? শুধু শুধু আপনার ছেলের উপর চেঁচাবেন না। আসলে আমি কিছুতেই গ্রামে থাকতে পারছি না, তাই আমি আপনার ছেলেকে শহরে নিয়ে যাব। আমরা দুজনে এবার থেকে শহরেই থাকবো। আমরা শহরে ফ্ল্যাট কিনেছি, আর আমার বাবা মোহনকে একটা বড় দোকান বানিয়ে দিয়েছে। আর কিছুদিন যদি আমি গ্রামে থাকি আমি পাগল হয়ে যাব। মোহন চলো, আমরা আজকেই শহরে যাব। এমন কথা শুনে মালতী দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। না বৌমা, তুমি এরকম করো না। তোমরা আমাকে ছেড়ে চলে গেলে আমি একা একা কিভাবে থাকবো? এই গ্রামে আমার আর কে আছে বলো? স্বামী মারা যাওয়ার পর আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে এখনো পর্যন্ত বেঁচে আছি। এভাবে তুমি আমার ছেলেকে কেড়ে নিয়ে চলে যেও না, আমি তোমার কাছে হাত জোড় করছি। মোহন, তোমার মাকে এসব নাটক বন্ধ করতে বলো। এসব ফ্যামিলি ড্রামা আমার পছন্দ নয়। আর তুমি তাড়াতাড়ি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও, 1 ঘন্টা পরেই আমাদের ট্রেন আছে। এই শুনে মালতী দেবী প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে, কিন্তু মোহনের তাতে কিছু যায় আসে না। মোহন এখন শুধুমাত্র নিজের ভবিষ্যৎ নিয়েই ভাবতে থাকে। সে একবারের জন্য তার মায়ের কথা চিন্তা করে না। কিছুক্ষণ পর মালতী দেবীকে একা ফেলে তারা শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। শহরে যাওয়ার পর থেকে মোহন এবং পিয়ালি কোনো রকম ভাবে মালতী দেবীর সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করে না। মালতী দেবী সবসময় নিজের ছেলের কথা চিন্তা করে কান্নাকাটি করতে থাকে। এমনকি কয়েক মাসের মধ্যেই মালতী দেবী পুরোপুরিভাবে শয্যাশায়ী হয়ে যায়। শারীরিক অসুস্থতার কারণে সে বিছানা থেকে উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না। মালতী দেবীর এমন অবস্থা দেখে সকল গ্রামবাসীর খুবই কষ্ট হয়। ইস, ছেলে শহরের মেয়েকে বিয়ে করলো, আর সেই শহরের মেয়ে ছেলেকে নিয়ে শহরে পালিয়ে গেল। একবারও শাশুড়ি মায়ের কথাটা চিন্তা করলো না। আমার মনে হয় মোহনকে একবার খবর দেওয়া উচিত। মা অসুস্থ শুনে মোহন নিশ্চয়ই গ্রামে ফিরে আসবে। এই শঙ্কর, তোর কাছে তো ফোন নাম্বার আছে মোহনের, একবার মোহনকে ফোন কর তো। এই শুনে শঙ্কর মোহনকে ফোন করে বলে, হ্যালো মোহন, আমি শঙ্কর বলছি। তোর মায়ের অবস্থা খুবই খারাপ রে, প্রচন্ড শরীর খারাপ। কাকিমা বিছানা থেকে উঠতে পারছে না। তোরা এখনই গ্রামে চলে আয়। এই নে, তুই কাকিমার সঙ্গে কথা বল। বাবা মোহন, তুই কেমন আছিস? বৌমা ভালো আছি তো? কতদিন পর আমি তোর গলার আওয়াজ শুনলাম। তোর মুখে মা ডাক শুনে আমার মনটা একেবারে ভরে গেল। আমি তোকে একবারের জন্য দেখতে চাই বাবা। তোর জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। একবার মায়ের কাছে ফিরে আয়। কিন্তু মা, এখন তো আমি যেতে পারবো না। এখন আমার শহরে অনেক কাজ আছে। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি 1 মাসের মধ্যেই চলে আসবো। ঠিক আছে বাবা, তুই ভালো থাক। আমি তোর জন্য অপেক্ষা করব। তোরা ভালো থাকলেই আমি খুশি। আমার আর কিচ্ছু চাই না। এভাবে কথা বলতে বলতে হঠাৎ করেই মালতী দেবীর হাত থেকে ফোন পড়ে যায়, আর তখনই মালতী দেবীর মৃত্যু ঘটে। হ্যালো হ্যালো, কি হলো মা? তুমি কথা বলছো না কেন? শুনতে পাচ্ছ? মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যালো। না রে ভাই, নেটওয়ার্ক প্রবলেম নয়, তোর মা নেই। কাকিমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। বেচারি এতদিন পর্যন্ত শুধুমাত্র তোর গলার আওয়াজ শুনবে বলেই হয়তো অপেক্ষা করছিল। তোর মা তো তোর কাছে কিছুই চায়নি, একবার শুধু তোকে দেখতে চেয়েছিল। নিজের মায়ের এইটুকু ছোট ইচ্ছাও তুই পূরণ করতে পারলি না ভাই। তোর মতো ছেলে উপরবেলা যেন কাউকে না দেয়। এমন কথা শুনে শঙ্কর নিজের ভুল বুঝতে পারে। নিজের মাকে হারিয়ে শঙ্কর আজ নিজেকে বড্ড একা বলে মনে করে।
শঙ্কর সেদিনই নিজের মায়ের অন্তিম সংস্কার করার জন্য গ্রামে ফিরে আসে। আজকে শঙ্কর নিজের মাকে হারিয়ে মায়ের মূল্য কতটা সে খুব ভালো মতোই বুঝতে পারে। সে এখন চাইলেও নিজের মাকে কোনোদিনই ফিরে পাবে না। তাই শঙ্কর বুক ভরা কষ্ট নিয়ে আবার শহরে ফিরে যায়।